2026-এর মার্চে সৌদি আরবে দেখা গিয়েছে একটি ভিন্ন ধর্মী দৃশ্য। চিরচেনা সেই পোশাক পরে গম্ভীর মুখে হেঁটে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কি। সৌদি আরব সফরের এই দৃশ্যটি জন্ম দিয়েছে এক অদ্ভুত সমীকরণের। যে সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আর ইরানের যুদ্ধ নিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড়, ঠিক সেই মুহূর্তে জেলনাস্কির এই উপসাগরীয় সফর চমকে দিয়েছিল অনেককেই। ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঝে জেলনাস্কি কেন ছুটেছিলেন মধ্যপ্রাচ্যে? প্রথম দেখায় মনে হতে পারে মধ্যপ্রাচ্যের সংঘাত ইউক্রেনের জন্য কেবলই বড় এক দুঃসংবাদ, কারণ এতে বিশ্বের মনোযোগ কিয়েভ থেকে সরে তেহরান আর তেল আবিবের দিকে গেছে। কিন্তু প্রেসিডেন্ট জেলনাস্কি এই সংকটকেই পরিণত করেছেন বিরাট সুযোগে। যুদ্ধের ময়দানে রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেন এখন ড্রোন প্রযুক্তিতে বিশ্বের অন্যতম অভিজ্ঞ একটি দেশে পরিণত হয়েছে। আর এই সামরিক দক্ষতাকে ইউক্রেন কাজে লাগাচ্ছে কূটনীতি আর বাণিজ্যের হাতিয়ার হিসেবে। সম্প্রতি ইরান ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। ঠিক এই সময়েই জেলনাস্কি উপসাগরীয় এই ধনী দেশগুলোর সঙ্গে ড্রোন প্রযুক্তি এবং অভিজ্ঞতা বিনিময়ের চুক্তি সই করেন। জেলনাস্কির লক্ষ্য পরিষ্কার: নিজেদের ড্রোন অভিজ্ঞতা দিয়ে এই দেশগুলোর প্রতিরক্ষা মজবুত করা, আর বিনিময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও প্রতিরক্ষা সহায়তা আদায় করে নেওয়া। ইরান সংকটের কারণে রাশিয়ার তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে এবং বেড়েছে তেলের দামও। এতে ফুলে ফেঁপে ওঠার কথা ছিল মস্কোর যুদ্ধ তহবিল, কিন্তু জেলনাস্কি এখানেই খেললেন অন্য এক চাল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেই ইউক্রেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার তেল শোধনাগার এবং জ্বালানি অবকাঠামোতে একের পর এক হামলা শুরু করে। মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় মস্কোর তেল রাজস্ব যেখানে প্রায় 2.5 গুণ বেড়ে গিয়েছিল, ঠিক তার পরের সপ্তাহেই ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল বিক্রি থেকে আয় কমে যায় প্রায় $1 বিলিয়ন। ইউক্রেনের জন্য আরও একটি বড় স্বস্তি এসেছে ইউরোপ থেকে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ইউর 90 বিলিয়ন ইউরোর বিশাল ঋণ অবশেষে পাচ্ছে কিয়েভ। এর পেছনেও পরোক্ষভাবে কাজ করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এই যুদ্ধের প্রভাবে ইউরোপে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, আর এর চরম মাসুল দিতে হয়েছে হাঙ্গেরির ক্রেমলিনপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে। গত মাসের নির্বাচনে তিনি বড় ব্যবধানে পরাজিত হন। অরবান ক্ষমতা থেকে সরে যেতেই ইউক্রেনের জন্য এই বিশাল ঋণের পথ পরিষ্কার হয়ে যায়, যা কিয়েভকে আগামী দিনগুলোতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরিতে আরও বড় সুবিধা দেবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর দাবি করেছিলেন তিনি মাত্র 24 ঘন্টায় এই যুদ্ধ বন্ধ করবেন, কিন্তু বাস্তবে চিত্রটা ভিন্ন। ট্রাম্পের 2 প্রধান শান্তিদূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ এখন কিয়েভ সফরের বদলে বেশি ব্যস্ত মধ্যপ্রাচ্য নিয়ে। এমনকি উইটকফ এ পর্যন্ত 8 বার মস্কো সফর করেছেন এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু কথা দিয়েও কিয়েভ সফর না করাকে জেলনাস্কি সরাসরি অসম্মানজনক বলে উল্লেখ করেছেন। এদিকে ভ্লাদিমির পুতিন যুদ্ধ থামানোর কোনো লক্ষণই দেখাচ্ছেন না। বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন রাশিয়া ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর হামলা আরও বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়ার অর্থনীতি এখন সম্পূর্ণ একটি যুদ্ধকালীন অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে, তাই সহজে এই যুদ্ধ থেকে পুতিনের পিছু হটার সম্ভাবনা কম। এছাড়া যুদ্ধবিরতি হলেও ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে তা নিয়ে ইউরোপের কোনো দেশই স্পষ্ট গ্যারান্টি দিতে পারছে না। ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাবে কিনা, কিংবা যুদ্ধ থামালে সেখানে পশ্চিমা জোটের সেনারা থাকবে কিনা তা নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যেই রয়েছে অনৈক্য। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক জটিল ধাঁধায় রূপ নিয়েছে। একদিকে জেলনাস্কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবকে নিজের পক্ষে কাজে লাগিয়ে ড্রোন চুক্তি, অর্থ এবং ইউরোপীয় ঋণ আদায় করে ইউক্রেনের শক্তি বাড়িয়ে চলেছেন। অন্যদিকে মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার নীরব সমীকরণ শান্তি আলোচনাকে আরও ধোঁয়াশায় ফেলছে। বিশ্ব রাজনীতি যেদিকেই মোড় নিক না কেন, এই সুযোগে জেলনাস্কি
তার দেশকে যুদ্ধের ময়দানে যতটা সম্ভব শক্তিশালী করতে চান, যাতে যখনই আলোচনার টেবিল তৈরি হবে তখন যেন কিয়েভ দুর্বল নয়, বরং সমান শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।